আজকের এই দুপুরবেলা এই ভর রোদ্দুরে গরমের মধ্যে আপনারা সবাই কষ্ট করতেছিলেন উত্তর দেশে। আমি আমার ছেলেদেরকে বলছি যে বাবা দুপুরে আর কিছু ব্যবস্থা করে দেবে, আমাদের লোকদের খুব কষ্ট হয়। কিন্তু আপনার ধান কাটা আবার শুরু হয়নি বোধ হয়, না শুরু হবে হইতে কিছু কিছু। তো এই সময় দিনের বেলায় যত মিটিং অর্গানাইজ করা যায় ততই ভালো হবে। এরপরে আমরা সন্ধ্যার দিকে মিটিং করলে ভালো হবে। আজকে এই সভার সম্মানিত সভাপতি মঞ্চে এখানে আছেন আমাদের জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, আমাদের এই ইউনিয়নের নেতৃবৃন্দ, আমাদের ডাক্তার আহমেদ ভাই, সেক্রেটারি প্রধানমন্ত্রী সবাই এখানে আছেন। তো আমি আপনাদের কাছে নতুন কোনো মানুষ না, এই নতুন মানুষ পূর্ণান্ত না। সে 1991 সালে আমি প্রথম আপনাদের এখানে নির্বাচন করতে আসি। এটা রহমান ছেলেটাকে আমি এখন উঠে দিয়েছিলাম, তখন রহমান ভাই আমাদের সঙ্গে ছিল, আপনার আগের চেয়ারম্যান, ঠিক না? এবং আরো অনেকে ছিল, এখন অনেকে চলে গেছে, মারা গেছে। অনেক মানুষ চলে গেছে এর মধ্যে। আমাদের প্রিন্সিপাল সবুজ সাহেব ছিলেন, তিনিও মারা গেছেন। আমাদের আলমগীর মাস্টার আমার ছাত্র, আমার খুব ঘনিষ্ঠ মানুষ ছিল, ফজিল চেয়ারম্যান সাহেব আমার কিছুদিন পরে উনি আমাদের সঙ্গে আসলেন। এইরকম অনেক গণ্যমান্য ব্যক্তি যারা আপনি এলাকার আমাদের সঙ্গে অতীতের দিনগুলোতে নির্বাচন করেছেন, আমাদের সঙ্গে থেকেছেন। আমরা চেষ্টা করেছি এই এলাকাতে কিছু কিছু কাজ করার জন্য। যখন আমরা গভর্নমেন্টে ছিলাম, সরকারে ছিলাম, আমরা চেষ্টা করেছি। আপনাদের এই ভুল্লি কলেজ, এই কলেজটা আমাদের তবুর ভাইদের বিষয়ে হাত মিলে একসাথে আমরা করার চেষ্টা করেছি। এছাড়া এলাকার কিছু রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দির, সেগুলো আমরা করার চেষ্টা করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত 15 বছর আমরা কিন্তু ভোট দিতে পারিনি। পারছেন আমরা ভোট দিতে? না এমপি ইলেকশনে পারছেন, না চেয়ারম্যান ইলেকশন দিতে পারছেন, ঠিক না? জোর করে সব নিয়ে চলে গেছে। আমরা আমাদের যে ন্যূনতম যে অধিকার একজন নাগরিক হিসেবে, যে আমি ভোটটা দিব, আমার পছন্দ মতো লোককে ভোট দিব, সেরকম সুযোগ আওয়ামী লীগ আমাদেরকে দেয় নাই। উল্টা আরো অনেক মামলা, 15 বছরে আপনাদের এই বড় কাছে বহু মামলা হয়েছে, মিথ্যা মামলা, ফেক মামলা, তাই না? আমরা ওটা করেছিল গায়েবী মামলা, অর্থাৎ কোনো কিছু নাই, কোথায় গেল মামলা হয়ে গেল। এই কাণ্ডগুলো তারা আওয়ামী লীগ করেছে গত 15 বছর ধরে। বন্ধুগণ, বাংলাদেশের রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটু উজ্জ্বল না। কেন? যে তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, তিনি প্রথম সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম নামটা দিয়েছিলেন, এইটা লিখেছিলেন। আচ্ছা, মনে আছে আপনাদের? পুরা মানুষ যারা আছেন, বিসমিল্লাহির রহমানির রহিম তিনি সংবিধানের মধ্যে দিয়েছিলেন। কেন? যে দেশের বেশিরভাগ মানুষ মুসলমান, তাদের ধর্ম বোধটাকে সম্মান জানানোর জন্য তিনি এটা করেছিলেন। আর বলেছিলেন আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস, ঠিক না? আমাদের হিন্দু ভাইদেরকে বলেছিলেন যে ধর্মীয় স্বাধীনতা এখানে সম্পূর্ণ থাকবে এবং সব বিদায়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের সবাই একসাথে থাকবে। এবং তিনি একটা নতুন দর্শন, ফিলোসফি, আমরা যদি চিন্তা, সেই চিন্তার কি যে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ এই দেশে যারা বাস করে সব মানুষগুলো আমরা এক। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আলাদা করে ভাবার কোনো কারণ নাই, পাহাড়ি সমতলি কোনো ভাবার দরকার নাই, সবাই বাংলাদেশ। এই চিন্তাটা মাথার মধ্যে নিয়ে আসছিলেন। শুধুমাত্র বাঙালি বললে তাহলে চট্টগ্রামের চাকমা, মারমা, তারপরে আমাদের সরকার ভাইরা সবাই ভাবতে যে আমরা তাহলে কি,
তাই না? এই জন্য উনি বললেন যে আপনারা বাংলাদেশি। বন্ধুগণ, এটা কারণটা এই জন্য বলতেছি যে আজকে সেই বাংলাদেশি চিন্তা থেকে অনেকে বাদ দিতে চায়। আমি কিছুক্ষণ আগে একটা ছোট্ট একটা আপনার ওই মোবাইলে ইউটিউবে ছোট্ট একটা এক ভদ্রলোকের এক মন্ত্রী সাহেবের এই দেখতেছিলাম 54 বছরের প্রতিশোধ দেওয়া হবে। কোনটা প্রতিশোধ ভাই? ওই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওই স্বাধীনতা নাকি প্রতিশোধ দিতে হবে। তার মানে উনি বাংলাদেশে বিশ্বাস করেন। এটা তো সত্য, এটা বাংলাদেশ। আমরা এটা লড়াই করেছি, যুদ্ধ করেছি, ঠিক না? তারপরে ওই কথা বলা মনে হচ্ছে বাংলাদেশকে অস্বীকার করে। দেশটা আমাদের বাংলাদেশ, আমরা যুদ্ধ করেছি, পতাকা একটা লাগাইছি, যে সবাই মিলে একসাথে এটাকে অস্বীকার করার অধিকার তো আমাদের কারণ নাই। বন্ধুগণ, আমি এই কথাগুলো বলছি এই জন্য যে একটা দল আজকে একটু জোরে সরে বাংলাদেশে প্রচার করতে যায়, তারাই একমাত্র দেশপ্রেমী দল, তাই একমাত্র সৎ দল, তাই একমাত্র সঠিক দল। আমাদের মা বন্ধুর কাছে গিয়ে পৌঁছায় যে বেহেশতের টিকিটের নাকি উন্নয়ন আছে, ঠিক না? যাচ্ছে তো নাকি যায়। তো বেহেশতের টিকিটটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া, নবী ছাড়া কাউকে ব্যাপার নয়। আমি যদি ঠিক মতো ইসলাম ধর্ম পালন করি তাহলে আমি বেহেশতে যাওয়ার চিন্তা করতে পারি। নেওয়া নেওয়ার ইচ্ছে তো আল্লাহ, ঠিক না? এগুলো যারা করতেছে এই দুনিয়াতে, এই জীবনে, এরা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে, আমার ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আমরা এগুলোতে বিশ্বাস করি না। আমরা মনে করি যে আমার কর্মেই হবে আমার বেস্ট, আমার কাজের মধ্যে নিয়ে আমি বেস্ট যাবো অথবা যাবো না, তাই না? আমি ভালো করে মানুষকে ভালোবাসি, আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যে রোজা রাখি, মিথ্যা কথা না বলি, সুদ না খাই, তাহলে আমার বেস্ট যাওয়ার একটা পথ তৈরি হবে, ঠিক তো নাকি? কিন্তু ওই জামাত ইসলামের টিকিট কাটিলে বেস্ট যাওয়া পারিবে, নাহলে বেস্ট যাওয়া পারিবে নি, এদিকে আল্লাহ তাআলা কই ব্যাপারে? এটা কি আল্লাহ তাআলা কাজ হলো? আমি এখানে বলছি যে যারা এই সমস্ত মুনাফিকি করে তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এটা ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্ম যে আমি বললাম সেটা ইসলাম ধর্ম। বন্ধুগণ, আজকে বাংলাদেশে এই যে 15 বছর হাসিনা আমাদের শাসন করছে, তাই না? শাসন মানে কি? একেবারে দুঃশাসন। আমাকে একেবারে পিছিয়ে খাইছে। আমাদেরকে বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমার এই বড় গাছে আপনার অনেক মামলা আছে, সারা ঠাকুরগাতে অনেক মামলা, সারা দেশে 60 লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়েছিল, প্রায় 20,000 লোককে হত্যা করেছে, প্রায় 1700 মানুষকে গুম করে দিয়েছে, গায়েব করে দিয়েছে। এই একটা অবস্থা তারা তৈরি করছিল, আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করছিল, আমাদের টাকা করে লুট করে বিদেশে পাঠান দিয়েছে। এগুলো আপনারা দেখছেন সব টেলিভিশনে, পত্র পত্রিকায়, তাই না? এই অবস্থা করে শেয়ার করে ছাত্ররা এবং এদিকের মানুষ, জনগণ, তারা একটা আন্দোলনের মধ্য দিয়ে, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জুলাই মাসে 2024 সালের এবং অগাস্টে এই হাসিনাকে বিদায় করছে, তাই না? কি হাসিনা পড়াইছে? জোরে করে হবে না? হাসিনা পড়াইছে কেন? পালাই কেন পালাইছে? সে এত খারাপ কাজ করছে, এত অন্যায় করছে, এত অত্যাচার করছে, এত নির্যাতন করছে যে এই দেশের মানুষ তাকে তাড়াই নিয়ে গেছে। যখন গণভবন ওর বাড়ির কাছে গেছে, ওই সময় মিলিটারি পুলিশ বলছে যে আপনি যে মুহূর্তে হেলিকপ্টারে না পালান তাহলে পাবলিক আপনাকে ছিঁড়ে খাই ফেলবে। এই অবস্থা তৈরি হয়েছিল তো নাকি? তারপর তো দেখছেন যেমন পায়ে দৌড়ায় গিয়ে গাড়িতে দিচ্ছে, উড়ে হারিকে ফেরত পড়াইছে। কেন বাবা এমন কাজ কেন করবো? জনগণ আমাকে তারাই নিবাড়াবে, এই কাজটা আমরা করছি। সেই জন্যই আজকে নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবো, অর্থাৎ আমি আমার ভোট দিব, তাকে চেষ্টা করবো।
তাই না? ভোটটা দিব, যাকে খুশি তাকে দিব, এবং তারা নির্বাচিত হয়ে একটা পার্লামেন্ট গঠন করবে, একটা সরকার গঠন করবে, তারা দেশ চালাবে। আমরা এমপি কে ভোট দিয়ে এমপি কে ভোট পাঠাবো, তারা আমাদের কথাগুলো বলবে, তাই তো ভাই নাকি? তো আজকে এই একটা সুযোগ আসছে, আমরা সঠিক মানুষটাকে ভোট দিয়ে, সঠিক দলটাকে ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠাই, যারা আমাদের কাজ করবে, যারা জনগণের কাজ করবে। আপনার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, এই যে আপনার স্কুলটা লক্ষ্মীরা স্কুল না, এটা লক্ষ্মীরা স্কুলের দিকে বিল্ডিং, লক্ষ্মীরা স্কুলের বিল্ডিং তো এই 15 বছরের কাছে একটা বিল্ডিং হয়েছে নাকি? প্রাইমারি স্কুলটা ওইটাই আছে। আর আমি এখানে আপনার বলি ধরেছি, স্কুলটা তো এখনো আপনার ভাঙা চলে দেখতেছি, ঠিকঠাক 15 বছর হয়নি নাকি? হওয়া তো দিচ্ছি, এই কথা স্যার তো আমরা উদ্যোগ করেছি, এই কথা আমি উদ্যোগ করছিলাম, তাহলে স্কুলের উপরে আছে কেন? আরো ভালো দিচ্ছিল। যাই হোক, আমি এখানে বহুবার আসছি, বহুবার ওই স্কুলের হেডমাস্টার বসে চাটা খাইছি, কিন্তু স্কুলটার খুব বেশি ঘরটার খুব উন্নয়ন হয় না। আমরা এই উন্নয়ন গুলো করবো, আমরা এই রাস্তাঘাটগুলো ভালো করবো। এই যে ভাঙচুর রাস্তা, এই ভাঙচুর রাস্তাকে সঠিক সুন্দর রাস্তা করবো। আপনার বেশিরভাগ লোক এই আপনার বড়ঘাটে 11.11 কিলোমিটার রাস্তা হবে নতুন করে, এটা ইতিমধ্যে করা হয়েছে। আমরা সরকারে গেলে আপনাদের আরো কাজ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। বন্ধুগণ, একটা জিনিস আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে, সুযোগ সবসময় আসে না, আসে কি? এবার সুযোগ আসছে দেশটাকে সুন্দর করে গড়া, এরপর সুযোগ আসছে এই দেশে সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার, সুযোগ আসছে আমার ভালো স্কুল তৈরি করবার, ভালো কলেজ তৈরি করবার, ভালো বিশ্ববিদ্যালয় তৈরি করবার, সুযোগ আসছে আমাদের ছেলেমেয়েরা যারা লেখাপড়া শিখে পাস করে বেরোচ্ছে, পাস করতেছে, এমএ পাস করতেছে, অথবা আপনার এগ্রিকালচারে, অথবা আপনার ডাক্তারিতে, অথবা ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছে, তাদের চাকরি বাকরির ব্যবস্থা করার একটা সুযোগ আসছে। আমাদের নেতা তারেক রহমান এই ঘোষণা দিয়েছেন যে বিএনপি যদি সরকারে আসে তাহলে তিনি 1 কোটি মানুষের কাজের ব্যবস্থা করবেন 15 মাসের মধ্যে। তিনি বলছেন যে তিনি মা বোনদেরকে তাদের ন্যায্য মূল্যে চাল, ডাল, লবণ, তেল কিনতে পারে, সেই জন্য প্রত্যেক বাড়িওয়ালিকে অর্থাৎ মাকে তিনি একটি করে সাংবিধানিক কার্ড দিবেন, যেটা আমার মা বোনদের শক্তিশালী করবে। কৃষক ভাইদের সারের সমস্যা হবে নাকি? হচ্ছে কৃষক ভাই যায় না, কোনটা টিএসপি নাকি আপনি ইউরিয়া? তাই একটু আপনাদের এখানে আসার আগেই আমি কৃষি সচিবকে ফোন করছিলাম, এগ্রিকালচার সেক্রেটারিকে, যে আমার ঠাকুরগাঁতে আমি কয়েকটা মিটিং করলাম, আমার কৃষক ভাইরা বলছে যে এখানে সারের খুব সমস্যা হচ্ছে। আমরা ইতিমধ্যে কত টন? 12,000 টন। 12,000 মেট্রিক টন। ইতিমধ্যে 12,000 মেট্রিক টন টিএসপি ঠাকুরগাঁ নামে বরাদ্দ দেওয়া হয়েছে। আমি কৃষির সঙ্গে কথা বলছি, আপনার সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা বলছি, ইনশাআল্লাহ এই সমস্যা থাকবে না, অবিলম্বে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো এটা তো হলে এভাবে হবে না, পারমানেন্ট লাগবে, তাই না? এই জন্য কৃষক ভাইদেরকে আমাদের নেতা তারেক রহমান বলছেন, কৃষক ভাইদেরকে একটা ফার্মার্স কার্ড দেওয়া হবে, প্রত্যেকটা কৃষকের ফার্মার্স কার্ড থাকবে। উনি এই কার্ডটা দিয়ে ভালো বীজ কিনতে পারবেন ন্যায্য মূল্যে, যে এই বীজ দিয়ে তিনি সার কিনতে পারবেন ন্যায্য মূল্যে, পানির ব্যবস্থা করতে পারবেন ন্যায্য মূল্যে। আপনাদের এলাকার মানুষ, আমাদের রমন ভাই ছিল আউলিয়াপুরে, পানি নিয়ে খুব কথা বলতো, তারপরে আমরা এখানে বরেন্দ্র ডিপ টিউবওয়েল চালু করেছি, ঠিক না? এলাকা আছে না? বরেন্দ্র আছে, বড়গায় কয়টা টিউবওয়েল আছে?
না দুটো হলে বললেন তো না, তোমাকে হিসাব রাখতে হবে, প্রত্যেকটা হিসাব রাখবে, তুমি তো বলতে পারো সাতাশ। ও আজকে কথা করে বলে দিয়েছি, ওই পাশে জাফরুল্লাহ, পাশের ইউনিয়ন ওকে পরেন্দ্র ডাইরেক্টর করা হয়েছে, ডাইরেক্টর না? হ্যাঁ, অর্থাৎ ওই জন্য আপনাদের সমস্যাগুলো দেখতে পারে, পানি সেচের সেটা আমরা দিতে হবে। দেখ, এই কাজগুলো আমরা করতে চাই। আমরা বিচার বিভাগকে একদম স্বাধীন করতে চাই, অর্থাৎ বিচারককে কেউ জোর করে কিছু করতে পারবে না, ন্যায় বিচার সে প্রতিষ্ঠিত করবে, সেই ব্যবস্থাটা আমরা পার্মানেন্ট স্থায়ী করতে চাই। প্রিয় বন্ধুরা, আমাদের এখানে আরেকটা সমস্যা আছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, অর্থাৎ আমরা সহজে চিকিৎসা পাই না, আমাদের সাধারণ মানুষ চিকিৎসা পায় না, চিকিৎসা করতে অনেক টাকা লাগে, সেই টাকায় ওর উপরে সুস্থ হয় না ঠিক মতো, তাই না? যেন আমরা বলছি যারা সেই চিকিৎসা ব্যবস্থাকে আরো ভালো করতে চাই, যাতে করে সাধারণ মানুষ চিকিৎসার ফলাফলটা পায়। শিক্ষা ব্যবস্থা, আমাদের এখানে 3 রকমের শিক্ষা ব্যবস্থা। কি? একটা হচ্ছে মাদ্রাসা, আরেকটা হচ্ছে সাধারণ শিক্ষা, আরেকটা কি ইংরেজি শিক্ষা। ইংরেজি আর শিখেছে, খুব টটপট করে ইংরেজি করেছে, অত চাকরি আগো হচ্ছে, আচ্ছা ইংরেজি করলেও পারে না, চাকরি হয় না। এই ব্যবস্থাটাকে আমরা দূর করতে চাই। আমরা সবাই যেন ইংরেজি বলতে পারি, সবাই যেন আপনার ভালো চাকরি পাওয়ার ব্যবস্থা করতে হয়, সেটা আমরা করতে চাই। অর্থাৎ ভাগ রাখতে চাই না, সবাই একসাথে যেন শিখে। ধর্মের আমি একটা খুব দুঃখের জিনিস দেখলাম, এর আগে আপনার প্রাইমারি স্কুলে ওই শারীরিক শিক্ষক আর সঙ্গীত শিক্ষার ব্যবস্থা ছিল, তাই না? ওইখানে যে এই সরকারটা হঠাৎ বাদ দিয়ে দিচ্ছে, কেন বাদ দিতে আমি জানো না, আমার কাছে মনে হচ্ছে ঠিক হয় নাই। এখানে শারীরিক শিক্ষাটা খুব দরকার বাচ্চাদেরকে সুস্থ করে গড়ে তোলার জন্য, আর সেই সঙ্গে সঙ্গীত শিক্ষা, তো সে গান শিখতে তো অসুবিধা কোথায়? অসুবিধা তো নাই, বড় দেশে একটা ভালো জিনিস একটা শিখতে পারে। আজকে পত্রিকায় দেখলাম যে আপনার এই বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন অ্যাডভাইজার, উপদেষ্টা, যাকে আপনার মন্ত্রী আছে রিজওয়ান আহমেদ, একজন মহিলা মন্ত্রী আছে না, যে আপনার ওই পরিবেশ টরিবেশ, সে বলছে আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন যে কয়েকদিন আগে যে সনদ শুনছেন না শব্দটা, সনদ স্বাক্ষর করা, এগুলো শুনছেন তো, সংস্কার। আমাদের বেশিরভাগ ওই সংস্কার সনদ এগুলো তো বুঝে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এই সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত হওয়া বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি আইন চলে এই দেশের মানুষকে চাপাই দিতে চান, তার সব দায়ী দায়িত্ব আপনার হিংসা মানুষটা গ্রহণ করবে না। তোমরা যদি একটা জোর করে এনে আমার পিয়ার চাপাই দেওয়া চাই, পিয়ার বুঝেন বলেন না ভাই, বুঝেন নাকি? পিয়ার মহল বুঝুন, আমরাও বুঝি না ভাই। আমি চেষ্টা করে জানছি পিয়ার হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ইংরেজি। বাংলা হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব। কি বুঝলেন? সত্যি কথা বলছি, আমরা এটার সঙ্গে সম্পর্কিত নই, এটা আমরা চিনি না। আমরা দীর্ঘকাল 100 বছর ধরে ভোট দিয়ে আসতেছি, ওর এমপি ক্যান্ডিডেট দাঁড়াবে, তাকে তার মার্কে দেখে আমি ভোট দিব, তাই না? এটা তো হয়ে আসছে, কাউ দাঁড়িপাল্লা, কাউ নৌটাক তো নৌটাক, কাউ ধানের শীষ, তাই না? যাকে পছন্দ হবে তাকে ভোট দিব। ইংল্যান্ড তো না, ওইটা হবে না, আমরা দলকে ভোট দিব এবং সেই দল ঠিক করবে কে এমপি হবে, কে এমপি হবে না। ধরেন আপনার এই সরকার মোট 100টা আসন আছে, 100টা আসনের মধ্যে এখন জামাতে ইসলাম পাইল 30 ভাগ,
40 ভাগ ভোট, সব ভোট মিলে। এখন জামাতে ইসলাম ঠিক করবে যে 30 ভাগের জন্য তারা কাকে কাকে প্রার্থী মনোনয়ন করে এমপি বানাবে। বিএনপি ঠিক করবে যে কারা কাকে নিয়ে এমপি বানাবে। অর্থাৎ আপনি ভোট দিবেন এখানে, ঢাকায় ঠিক হবে যে আপনি এমপি কে হবে। এটা হইল আপনার ভোট পত্রে এখন আগে আছেন, এটা বুঝতে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, যার দল নাই সে কি করবে? বিরাট ভোট করছেন সেবা, তার সারি দেশের করার উপায় নেই, ঠিক না? অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র প্রার্থী কেউ হতে পারবে না, এটা আপনারা বুঝাচ্ছে। তো বন্ধু, এই সিস্টেমটা, এই ব্যবস্থাটা আমরা পরিচিত না। আমরা বলছি এটা আমরা গ্রহণ করবো না। পরে পার্লামেন্টে আলোচনা করে জনগণকে এবারে শিক্ষিত করে তারপরে দেখা যাবে পিয়ারবে না। জামাত ইসলাম করতেছে ওটাই করিবা হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। এই কারণে ওই ছোয়ারা, আমার ছোয়ারা একটু ভালো কাজ পেয়েছে, 5ই আগস্টে আন্দোলন করে আমাদেরকে মুক্ত করছে, সাহায্য করছে। যেমন উমরাও একটা দল করেছে, দল করছে জানেন তো, এনসিপি নাম শুনেছেন তো? ওই পুরো এনসিপি খুঁজে পাবো আছে? এনসিপি একটাও এই এলাকায় একটা এনসিপি আছে? একটাও নেই। তাহলে কাই করে ভোট হবে? ভোটটা হবে কিভাবে? ওরা তো ভোটই পাবে না। ওই জন্য ওরা ওই ওনার সাথে শুনে রাখা হচ্ছে যে না, পেয়ারা করতে হবে, সনদ করিবা হবে। এগুলো হচ্ছে ওই আপনার মানে শুধু বিভ্রান্ত করা, ভোট পিছানো এবং আগে ব্যবস্থায় ফিরে যাওয়া। বন্ধুরা, আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা যেগুলো আমরা একমত হয়েছি, বিএনপি শুধু সেগুলোর পক্ষেই থাকবে, অন্য কোনো কিছু বিএনপি দায় নেবে না, দায় সরকারকে নিতে হবে। আমি আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। একটা দেশের সামনে সবসময় আগে বললাম, সবসময় সুযোগ আসবে না। এইবার একটা সুযোগ আসবে মা বোনেরা, ভাইয়েরা, যে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এইটা যদি আমরা গঠন করতে পারতে হই, তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব টিকবে কি টিকবে না সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছায় দেয় আরো, তাহলে এই দেশটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোন সুযোগ নাই। আওয়ামী লীগকে কি ভুলে গেছেন আপনারা? একবারে হ্যাঁ, হাসিনাকে ভুলে গেছেন? ভারতে গিয়ে, দিল্লিতে গিয়ে ওইটা থেকে আবার হরতাল ঘোষণা করেছে এবং কালকে কিছু গাড়িঘোড়াও পড়েছিল। কিছু পোলাপান আছে যে তাদের দিয়ে গাড়িঘোড়াও পড়েছে। এখন এই গাড়িঘোড়া যারা এইভাবে পুরাবে, তারা দেশের সম্পদ নষ্ট করবে, আর গিয়ে দিল্লিতে আরামে বসে থাকবে, তাকে কি আমরা এই দেশে আসতে দিব? শহর থেকে আসো, এই দেশের সামনে, জনগণের সামনে আসে রাজনীতি করো। দিল্লিতে বসে ওইখান থেকে দেশের সর্বনাশ আর করবে না। আমি আবারও আওয়ামী লীগের নেত্রী হাসিনার, আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে আহ্বান জানাতে চাই, এত সাহস থাকলে, জনগণের প্রতি ভালোবাসা থাকলে পালিয়ে আসেন কেন ভাই? আসেন না দেশে। আমরা তো জেল খাচ্ছি, আপনারা জেল খাবেন কিছুদিন। আমার নেত্রী দেশের দিকে খালি দিয়া জেলে ছিল 6 বছর, তাই না? আপনি আসেন 6-7 বছর, 8 বছর জেল খাটেন, তারপরে না আপনি কথা বলবেন, ঠিক কিনা? বন্ধুগণ, এই যে আপনার আজকে উনি একটা সন্ত্রাসী এবং সন্ত্রাসী উনি টিকে থাকতে চান, এই দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না। তারা আওয়ামী লীগ দেশের মানুষকে হত্যা করেছে, নির্মমভাবে নির্যাতন দিয়ে নির্মম করেছে, মামলা, মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়েছে। এটাকে আমরা কিন্তু সহজে করতে পারবো না। আমি বক্তব্য দীর্ঘ আমাদের সময় হয়ে আসছে। আমি শুধু আপনার কাছে অনুরোধ জানাবো, আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আমি অনেক পেয়েছি,
আমাদের ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা নিয়ে আমি কোনদিন শোধ করতে পারবো না। আমার জীবনের শেষ নির্বাচনী এটা। আমার বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো আমার পক্ষে ছুটে চলা বা কাজ করা সম্ভব না। তাই এই শেষ বয়সে আপনাদের কাছে আমার বিনীত আবেদন, এবার আপনারা আমাকে তারের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের কাজ করার সুযোগ করেছিলেন। আমি আমাদের কাছেও সেই অনুরোধ রাখতে চাই যে আপনারা দয়া করে এবার হিন্দু মুসলমান সব একসাথে হয়ে আমাকে ধানের শীষে ভোট দিবেন, যেন আত্মপ্রকাশ কাজ করতে চাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই একজোট হয়ে ওই মার্কায় ভোট দিবেন। কোন মার্কা? কোন মার্কা? কোন মার্কা? একটু আগে স্লোগান দিয়েছে না, এবার হিন্দু মুসলমান বিরুদ্ধে জোট, হিন্দু মুসলমান বিরুদ্ধে জোট। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনেরা।